অনুষ্ঠান সুস্থ থাকুন। সুস্থ থাকুন অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা, স্বাগত। হ্যাঁ বন্ধুরা, কেমন আছেন? আপনাদের ভালো থাকবার জন্যই আমাদের এই অনুষ্ঠান। চোখের যত্ন বা চোখ কিভাবে ভালো রাখবো আমরা, সবকিছু নিয়েই আমাদের আজকের আলোচনার বিষয়। আজকে আমরা পেয়েছি মুর্শিদাবাদ মেডিকেল কলেজের চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর অংশুমান দাস। ডাক্তারবাবু, যে কথা যে চোখ যতক্ষণ না খারাপ হচ্ছে ততক্ষণ আমরা খুব একটা কিছু বুঝতেই পারি না, কিন্তু যখনই একটু হলেও ঝাপসা দেখতে শুরু করি বা কোনো রকম একটুখানি সাইটে গন্ডগোল হচ্ছে, অসুবিধে হচ্ছে, যে কোনো অসুবিধে, তখন আমরা চোখের যত্ন নিতে শুরু করি। তো এমনি সেই সমস্যার কথাই আমরা আসবো, কিন্তু শুরুতেই যে কথা শুনবো যে সাধারণভাবে চোখের যত্ন, প্রতিদিনের যত্ন কিভাবে আমাদের নেওয়া উচিত। দেখুন, সাধারণভাবে আমাদের চোখের যত্ন বলতে আমরা বুঝি যে যাতে আমাদের চোখটাতে আমরা পরিষ্কারভাবে দেখতে পাই, সেজন্য আমাদের কি করা উচিত, তাই তো? এবার আমাদের চোখটা এমন ভাবেই তৈরি হয়েছে, তার দেখার জন্য আমাদের খুব আলাদা করে কিছু করার দরকার হয় না। আমরা যে জিনিসটা দেখি সেটা চোখের ভেতরে লেন্স, রেটিনা, তারপরে চোখের নার্ভ দিয়ে মাথার ভেতরে গিয়ে তার দৃষ্টিটা তৈরি হওয়া, এগুলোর জন্য আমাদের খুব একটা কিন্তু মাথা ঘামাতে হয় না, যদিও মাথার ভেতরে ব্রেন স্ক্যান দিয়েই আমরা দেখি। এটা তৈরিই হয়েছে এভাবে, কিন্তু আমাদের চোখটাকে পরিষ্কার রাখা সেটা তো আমাদের রোজকার কাজ। সেগুলো স্বাভাবিক স্বাস্থ্য বিধান যেমন আমরা মেনে চলি, শরীর পরিষ্কার রাখা সেরকম চোখ পরিষ্কার রাখা। কিন্তু চোখ পরিষ্কার রাখার জন্যই যে চোখে খুব জলের ঝাপটা দিতে হবে বা প্রচুর পরিমাণ জল দিয়ে চোখ ধুতে হবে, সেরকম কিন্তু কোনো দরকার নেই। স্বাভাবিকভাবে জল দিয়ে আমরা যেমন ঘুম থেকে উঠে চোখ ধুই বা বাইরে থেকে ফিরে এসে ঘরে, তার কারণ হচ্ছে যে চোখের যে পাতাগুলো আছে তাতে বেশ কিছু ধুলো, ময়লা সেগুলো আটকে থাকে, সেগুলোকে ধুয়ে ফেলাটা দরকার। সকালবেলা চোখ মুখ না ধুলে আমাদের দিনই শুরু হয় না, তো সেটা আমরা রেগুলার সেরকম ভাবেই করি আর। এছাড়া সাধারণ স্বাস্থ্যবিধি যদি কেউ মেনে চলে, একজন সুস্থ থাকার জন্য যে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলা উচিত চোখের জন্য সেটুকুই যথেষ্ট। আলাদা করে কোনো দামি খাবার খাওয়া বা কোনো ভিটামিন এক্সট্রা খাওয়া সেগুলো দরকার হয় না, যদি না আপনি একটি সুষম আহার গ্রহণ করে থাকেন, যা রান্না হয় বাড়িতে, শাক সবজি, মাছ, ডাল, ভাত, এগুলো খেলেই কিন্তু চোখ ভালো থাকে। তাহলে এটি হচ্ছে প্রতিদিনের যত্ন, মানে একেবারে পরিষ্কার জল দিয়ে ঘুম থেকে উঠেই চোখ ধোয়া, চোখ ধুয়ে নেওয়া। এবং বাইরে এখন এত পলিউশন, রাস্তায় এত ধুলো, সেই জন্য রাস্তা থেকে আপনি যখনই ঘরে ফিরছেন বা আপনি আপনার অফিসে যাচ্ছেন তখন পরিষ্কার জল দিয়ে চোখটা ধুয়ে নিন, তাতে ভালো হবে, তাতে অ্যালার্জির সম্ভাবনা কম হবে, ইনফেকশনের সম্ভাবনা কম হবে। আমরা যখন একটু বাইরে বেরোই, সানগ্লাস যাদের পাওয়ার নেই বা কোনো রকম প্রোটেক্টর যদি চোখে ব্যবহার করি, তাহলে কি একটুখানি ভালো থাকতে পারে আমাদের চোখ? না, অ্যাকচুয়ালি সানগ্লাস আমরা ইউজ করি সানকে অ্যাভয়েড করার জন্য, মানে সূর্যের আলোটা, সূর্যের আলোটা অ্যাভয়েড করার জন্য। এবার সূর্যের আলোটা এক একজনের চোখে এক এক রকম ভাবে অসুবিধে তৈরি করে। কারোর লাইট সেন্সিটিভিটি খুব বেশি হয়, যে রোদে বেরোলেই তার খুব কষ্ট হয়, সেক্ষেত্রে সানগ্লাস পরা যেতেই পারে। কিন্তু যাদের সান সেন্সিটিভিটি অতটা নেই, সেক্ষেত্রে সাধারণ আমরা যেমন রাস্তায় চলি তাতে চললে খুব একটা অসুবিধে হয় না, কিন্তু ওই সূর্যের দিকে তাকিয়ে থাকা বা সূর্যের আলোর একটানা অনেকক্ষণ ধরে যদি প্রখর রোদের মধ্যে বাইরে থাকে, তখন সূর্যের কিছু আলট্রাভায়োলেট রে চোখের ভেতরকার ক্ষতি করে। তাতে চোখের সামনে, যেমন আমাদের এখানে যারা চাষবাস করেন মাঠে ঘাটে, তাদের সান এক্সপোজার খুব বেশি হয়, তাদের ক্ষেত্রে চোখের পেরিজিয়াম বা মাসকুড়া খুব কমন আমাদের এই মুর্শিদাবাদে। আবার সানের আলট্রাভায়োলেট রে থেকে চোখের ছানি বেশি হয়, চোখের আশেপাশের চামড়াতে কিছু কিছু ক্যান্সার ও হতে পারে, কিন্তু সেগুলো যারা সান সেন্সিটিভ তাদের ক্ষেত্রে এটা বেশি হয়, এটা সবার ক্ষেত্রেই হবে তা নয়। এবার সানগ্লাস পরার ক্ষেত্রে আমাদের মেন কারণটা হচ্ছে আলট্রাভায়োলেট রেটাকে আটকানো। সেই জন্য যে সমস্ত সানগ্লাস সত্যি সত্যি আলট্রাভায়োলেট রে আটকাতে পারে, সেগুলো কিন্তু সেই সানগ্লাসের যে প্যাকেটটার গায়ে লেখা থাকে যে এটা কোন আলট্রাভায়োলেট রে কতটা আটকাতে পারে।
আলট্রাভায়োলেট রে যদি আটকাতে না পারে, শুধু যদি চোখের সামনে একটা কালো কাজ বসিয়ে দেওয়া হয়, সে কিছুটা আলট্রাভায়োলেট রে আটকাবে, কিন্তু যে পুরো আলট্রাভায়োলেটের যে ক্ষতিকারক অংশটা সেটা যদি পুরোটা আটকাতে না পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু চোখের ক্ষতি বেশি হতে পারে। কারণ যেহেতু আলোটা কমে যাচ্ছে, আমাদের চোখের মনিটা একটু বড় হয়ে যাচ্ছে, তার ফলে আরো বেশি আলো চোখের ভেতরে ঢোকে। তো সেই কারণে খুব সস্তার বা খারাপ মানের সানগ্লাস ব্যবহার না করাই ভালো। তাহলে এই তো আমাদের গেল সাধারণ সাবধানতা চোখ নিয়ে। এবারে একটু সমস্যার দিকে এগোই আমরা। সমস্যা বলতে দেখুন, একটা বয়সের পর, বিশেষ করে আমরা তো বলি যে 40 পেরোলেই তালসে, আস্তে আস্তে দৃষ্টিশক্তি কমতে থাকে, একটুখানি আবছা দেখে। তো এই কথাটা কেন, মানে 40 পেরোলেই তালসে, মানে 40-এর পর কি সমস্যা তৈরি হয় প্রত্যেকেরই? 40-এর পরে চালসে, এই কথাটা একদম সঠিকভাবে, আমি জানি না এই কথাটা কতদিন থেকে চলে আসছে বা কে এটা লিখেছিলেন বা তার মাথায় তারা বলেছিলেন। 40-এর পরে চালসে বলতে আমরা যেটা বোঝাই যে 40 বছরের কাছাকাছি আসতে আমাদের কাছের দৃষ্টিটা আস্তে আস্তে কমতে থাকে। এটা স্বাভাবিক ব্যাপার এবং এটাই সবার ক্ষেত্রে হয় এবং হওয়া উচিত। যদি আপনি দূরে পরিষ্কার দেখেন, তাহলে 40-এর পর আপনার দূরের দৃষ্টিটা ঠিক থাকবে, কিন্তু আস্তে আস্তে দেখবেন কাছের লেখাগুলো পড়তে, মায়েদের ঘরে চাল বাড়তে, ছুটে সুতো পড়াতে এই অসুবিধেগুলো হয়। এর কারণ হচ্ছে চোখের যে লেন্সটা সেটা দূরে এবং কাছে দুটোই দেখার যে ক্ষমতাটা, সেটা চোখের ভেতরকার কিছু মাসলের জন্য, সিলিয়ারি মাসল। তো 40 বছরের পর থেকে সেই মাসলের সেই মাংসপেশির কর্মক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে, একবারে হঠাৎ করে পুরোটা কমে যায় না, তাই 40-এর পর থেকে আস্তে আস্তে কাছের দৃষ্টিটা ঝাপসা হতে থাকে। তখন চশমা পড়তে হয়, চশমা পড়লে কাছের দৃষ্টিটা ঠিক করা যায়, আবার কাছে চশমা পরে কাছে পরিষ্কার দেখতে হয়। আর যাদের দূরেও পাওয়ারের সমস্যা, তাদের 40-এর আগে থেকেই দূরে দেখার সমস্যা হতে পারে। সেক্ষেত্রে দু রকম সিচুয়েশন হয়। যাদের মাইনাস পাওয়ার চোখে, তারা কিন্তু 40-এর আগেও কাছে দেখতে পান এবং 40-এর পরেও ওই দূরের চশমাটা ব্যবহার না করলে কাছে দেখতে পান, মানে মাইনাস করে চশমাটা পরে তাদের দেখতে অসুবিধা হয়। আর যাদের প্লাস পাওয়ার, তাদের কিন্তু চশমা পরেও কাছের দৃষ্টিটা অসুবিধা হয়, মানে দূরে যে আগে পাওয়ারটা ছিল সেটা পরেও কাছে দেখতে অসুবিধা হয়। তো সেক্ষেত্রে তখন কি হয়, দূরে একরকম পাওয়ার এবং কাছে একরকম পাওয়ার, যেটাকে সাধারণভাবে আমরা বাইফোকাল বলে থাকি। এই এই কথাটার সঙ্গে অনেকেই প্রায় সবাই পরিচিত, যাদের 40-এর ওপর। হ্যাঁ, যে দূরে একরকম ফোকাল লেন্থ, কাছে একরকম ফোকাল লেন্থ, দুটো দু রকম পাওয়ার লাগে, সেই জন্য একে বাইফোকাল চশমা দিয়ে এটা ঠিক দেখানো যায় পেশেন্টকে। এখন অবশ্য বাইফোকালের বদলে প্রোগ্রেসিভ চশমা পাওয়া যায়, তাতে ওই মাঝে যে একটা ডি এর মতো দাগ বা লম্বা একটা দাগ, সেই দাগটা থাকে না। তাতেও কিন্তু পেশেন্ট দূরে এবং কাছে দুটোই ওই চশমা পরে পরিষ্কার দেখতে পাবেন। এছাড়া যেটা হয় যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আরো কিছু ফিজিওলজিক্যাল বা শারীরবৃত্তীয় পরিবর্তন আসে। আমাদের চোখের যে লেন্সটা আছে সেটা আস্তে আস্তে ঝাপসা হয়ে যায়, যাকে আমরা বলি ছানি। তো ছানি মেনলি বয়সজনিত একটা রোগ। বয়স হলে ছানি পড়ে, তখনও আবার দৃষ্টিটা, দূরের দৃষ্টিটা ঝাপসা হয়ে যায়। তো সেক্ষেত্রে তখন ছানি অপারেশন করার দরকার হয়। ডাক্তারবাবু, এই ছানি প্রসঙ্গেই কারোর দেখি যে অনেক বয়সেও ছানি অপারেশন করতে হচ্ছে না, আবার কারোর খুব অল্প বয়সেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা ঠিক। কারণগুলো কি কি এই চোখ? কারণগুলো প্রথম হচ্ছে যে ছানির প্রধান কারণ হচ্ছে বয়স। বয়স হলে ছানি পড়ে, কিন্তু কোন বয়সে ছানি পড়বে সেটা কিন্তু কোনো স্থির নয় যে 50 হলে পড়বে কি 60 হলে পড়বে। সেটা নির্ভর করে ওই ব্যক্তির শরীরের গঠন কেমন, তার স্বাস্থ্য কেমন, সেগুলোর উপরে নির্ভর করে। এই জন্য বয়সজনিত ছানি কারুর 50 বছর বা 55 বছরেও হতে পারে, কারুর আবার 60-70 বছরেও হতে পারে। যেমন সাধারণভাবে একজন লোক 50 বছর বয়সে হয়তো দেখা যাবে যে সে খুব অথর্ব হয়ে পড়ছে বা তার খুব বয়স বেশি মনে হচ্ছে, তার শরীর ভেঙে যাচ্ছে। অথচ দেখবেন 70, 80, 75 বছর বয়সেও অনেকে দিব্যি সুস্থ সবল রয়েছে। শারীরিক কথা বলছি। সেরকম চোখেরও কারোর আগে ছানি পড়তে পারে, কারোর পরে পরে। আচ্ছা। এছাড়া বয়স ছাড়াও ছানির কিছু কিছু কারণ আছে। তার মধ্যে
একটা হচ্ছে যে কোনো আঘাত, চোখে আঘাত লাগলে ছানি পড়তে পারে। হুম কোনো কোনো ধরনের ওষুধ খেলে পরে ছানি হয়, যেমন স্টেরয়েড জাতীয় ওষুধ যদি অনেকদিন ধরে খাওয়ার দরকার হয় সেক্ষেত্রে ছানি পড়ে। কিছু কিছু রোগ যেমন ডায়াবেটিস, তাদের খুব অল্প বয়সে ছানি পড়ে। হুম হুম, হুম এই জন্য ছানির কোনো নির্দিষ্ট বয়স নেই। হুম আবার এমনও দেখা যায় যে খুব ছোট বাচ্চা জন্মের সময়ই তার চোখে ছানি থাকে, যেগুলোকে কনজেনিটাল ক্যাটারাক্ট বলা হয়। হুম 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 তো বা অল্প বয়সে ডেভেলপমেন্ট ক্যাটারাক্ট, ২ বছর ৩ বছর বয়স সেই বাচ্চার ছানি হচ্ছে। ছানির অনেক কারণ, সেই জন্য বয়স ভেদ হয় আর কি। হুম 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 আবার অনেক সময় দেখি হঠাৎ করে চোখ লাল হয়ে গেল বা চোখে একটুতেই জল এসে যাচ্ছে। উম হুম, এই এই সমস্যাগুলো হঠাৎ আমাদের। করে চোখ লাল, তার খুব কমন দুটো কারণ। একটা হচ্ছে চোখে কিছু পড়া, ফরেন বডি, হুম হুম যেমন বালি। হুম চোখ হুম এতটাই সেনসিটিভ যে খুব সূক্ষ্ম একটা বালির কণা পড়লেও কিন্তু চোখ ভীষণভাবে আমাদের কড়কড় করা, ব্যথা, জল পড়া, লাল হয়ে যাওয়া এগুলো। হুম। তো ঠিক এই প্রসঙ্গে আরেক ডাক্তারবাবু একটা কথা, ধরুন একটা বালি বা পোকা পড়ে গেল চোখে, তো তার ঠিক হুম, পর মুহূর্তে কি করা উচিত? মানে পর মুহূর্তে যেটা হচ্ছে চোখে জল দিতে হবে, জলের ঝাপটা দিতে হবে। হুম যতটা ক্ষণ না ওটা বেরোচ্ছে, বেশ কিছুক্ষণ পরিষ্কার জল দিয়ে চোখটা ধুয়ে নিই আমরা। এটা তো আর কাউকে শিখিয়ে দিতে হয় না, এটা হুম 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 স্বাভাবিকভাবেই আমরা করি, রাইট? হুম তাতে হুম যদি না বেরোয়, কোনো রকম ওই কাপড় বা অন্য কিছু দিয়ে সেটা বার করতে যাওয়ার চেষ্টা না করাই ভালো। কারণ হচ্ছে যে আমাদের চোখের সামনে কর্নিয়াটা ভীষণ সেনসিটিভ, ভীষণ আ ব্যথা হতে পারে ওতে, বা কোনো রকম ইনজুরি হয়ে গেলে তাতে ঘা হয়ে যেতে পারে। হুম যদি জল দিয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেললেন বা ঝাপটা দিলেন, তাতে না বেরোলো, তাহলে নিকটবর্তী হাসপাতালে থেকে হুম হুম সেখানে আহ, সঠিক উপায়ে ওটা বার করে দেওয়া হবে। কোনো হুম ওষুধ দিলে পরে অনেকে যে ড্রপ লাগান, যে ড্রপ লাগাচ্ছি বেরিয়ে যাবে, ড্রপের এমন কোনো ক্ষমতা নেই যে ওটা, যে জিনিসটা আটকে গেছে বা কর্নিয়াতে যদি কোনো ফরেন বডি গেঁথে যায়, সেটা কোনো ড্রপে তো যাবে না। যেটা ফ্লোট করছে ভেতরে চোখের জলের সঙ্গে বেরিয়ে যাওয়ার কথা, সেটা ড্রপ দিলে আরেকটু জল বেশি হলো, হুম হুম বেরিয়ে গেল জলের স্রোতে, সেটা হতে পারে। তো যদি না বেরোয় তাহলে আমার মনে হয় দেরি না করে আহ হাসপাতালে বা ডাক্তারের কাছে যাওয়া উচিত। কারণ এরকম প্রচুর পেশেন্ট আমরা দেখি যে চোখে কিছু পড়ে আছে, আটকে আছে, বেরিয়ে যাবে, ওষুধ লাগাচ্ছেন, তারপরে যখন এলেন তখন দেখি তার চোখের কর্নিয়াতে ঘা হয়ে গেছে, কর্নিয়াল আলসার হয়ে গেছে। তো সেক্ষেত্রে দৃষ্টিশক্তি কমে যাওয়ার সম্ভাবনা অনেক। তো এই একটা কারণ। আর আর একটা বয়সের পর না হঠাৎ। আরেকটা কারণ যেটা হচ্ছে যে চোখ লাল হওয়া, সেটা হচ্ছে কনজাংটিভাইটিস হুম হুম বা চোখের প্রদাহ, কনজাংটিভার সামনে যে পর্দাটা থাকে সেটার প্রদাহ। কনজাংটিভাইটিস অনেক কারণে হয়। ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য হতে পারে, অ্যালার্জির জন্য হতে পারে। আরেকটা খুব কমন হচ্ছে ভাইরাল ইনফেকশনের জন্য হতে পারে। আমরা গত ২ বছর ধরে প্রায় প্যান্ডেমিকের জন্য দেখেছি যে বেসিক্যালি করোনা তো একটা ভাইরাস। তো হুম করোনা ভাইরাসের ইনফেকশন হলে তার সঙ্গে চোখ লাল হওয়া, ইনিশিয়ালি প্রথম দিকে আমরা দেখেছিলাম যে করোনা অনেক পেশেন্ট প্রেজেন্টই করছে চোখ লাল নিয়ে, যে শুধু চোখেই ইনফেকশনটা হয়েছে, তারপরে তার শ্বাসনালীতে ছড়িয়েছে। তো এরকম করোনা ছাড়া আরো অনেক ভাইরাস আছে, বছরের পর বছরের অনেক সময় সেই ভাইরাসগুলো খুব অ্যাক্টিভ থাকে এবং কনজাংটিভাইটিস হয়, এবং যেহেতু এটা ছোঁয়াচে, একজনের থেকে আরেকজনের হয়ে যায়, তো কোনো কোনো সময় সেটা একটা এপিডেমিকের মতো হয়ে যায়। আমরা বলি এপিডেমিক কনজাংটিভাইটিস। হুম 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 যেমন আহ চোখ লাল হলে খুব কমনলি অনেক লোকই একটা কথা বলেন যে জয় বাংলা হয়েছে। হুম 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 তো জয় বাংলা হয়েছিল বেসিক্যালি 1971-এ, এরকম একটা কনজাংটিভাইটিসের এপিডেমিক হয়েছিল। হুম রাদার এটা, যেটা কিছুটা ক্ষেত্রে প্যান্ডেমিক হয়েছিল, বিভিন্ন কান্ট্রিতে ছড়িয়ে গিয়েছিল। হুম তো সেই লাল হওয়াটা এত বেশি লোকের হয়েছিল, এত বেশি হয়েছিল যে সেটাকে মনে রেখেছে ওই জয় বাংলার সঙ্গে মিলিয়ে, হুম 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 যে ৭১-এ জয় বাংলা হয়েছিল, তো লাল হলেই লোকে বলে জয় বাংলা। তো তার কারণ হচ্ছে ভাইরাল কনজাংটিভাইটিস। তো সেটা একটা চোখ লাল হওয়ার অন্যতম কারণ। হুম হুম এবারে ডাক্তারবাবু যে প্রসঙ্গে আসবো সেটা হচ্ছে গ্লোকোমা। আগামী মার্চ মাসেই রয়েছে বোধহয় গ্লোকোমা সপ্তাহ। আম, গ্লকোমা সপ্তাহ মার্চের ৬ থেকে ১২ হুম এবছর। হুম 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 তো সেই সপ্তাহ আমরা প্রতি বছরই উদযাপন করি, কিন্তু গ্লোকোমা বিষয়ে আমাদের সাধারণ ধারণাও অনেকেরই নেই। তো আমরা একটুখানি জেনে নিই গ্লোকোমা কি, কেন হয়। গ্লকোমা বলতে অনেক লোকের মনেই দুটো ধারণা আছে। একটা হচ্ছে চোখের প্রেশার বেড়ে যাওয়া, হুম আরেকটা হচ্ছে অন্ধ হয়ে যাওয়া। এই দুটোই পার্শিয়ালি ট্রুথ, অর্ধেক সত্যি, বাকি অর্ধেকটা নয় আর কি।
তো প্রথমটা আছে চোখের প্রেশার বেড়ে যাওয়া। গ্লকোমা হচ্ছে এমন একটা রোগ যেটাতে চোখের যে নার্ভ আছে, যে নার্ভটা চোখ থেকে আমাদের দৃষ্টি বা ভিশনের যে সেন্সেশন সেটাকে ব্রেনে নিয়ে যায়, সেটাকে অপটিক নার্ভ বলে। তো সেই অপটিক নার্ভটা আস্তে আস্তে নষ্ট হতে থাকে এবং এই নষ্ট হওয়াটার একটা ডেফিনিট প্যাটার্ন আছে। প্যাটার্ন বলতে যে চারপাশের দৃষ্টিটা আগে আস্তে আস্তে কমতে থাকে, মাঝখানের দৃষ্টিটা বা কাছের দৃষ্টিটা অনেক পরে গিয়ে নষ্ট হয়। এই যে প্যাটার্নের যে অপটিক নিউরোপ্যাথি, সেটার সঙ্গে অধিকাংশ ক্ষেত্রেই চোখের প্রেশার বেশি থাকে। তো সেই কারণে গ্লকোমা বলতেই চোখের প্রেশার বেশি, তার জনিত চোখের যে নার্ভের ক্ষতি, যার নির্দিষ্ট একটা প্যাটার্ন আছে, সেইটাকে রোগটাকে আমরা বলি গ্লকোমা। আচ্ছা। তো গ্লকোমা এত ইম্পর্টেন্ট কেন যে বছরের একটা সপ্তাহ আমরা গ্লকোমার জন্য ডেডিকেট করি, তার কিছু কারণ আছে। প্রথম কারণ হচ্ছে যে গ্লকোমার যে দৃষ্টিশক্তিটা চলে যায়, যে আমি বললাম পাশ থেকে দৃষ্টিশক্তিটা নষ্ট হতে হতে একদম শেষে এসে সেন্ট্রাল ভিশনটাও চলে যায়, যে পেশেন্ট ব্লাইন্ড হয়ে যায়। এই যে যতটা দৃষ্টি নষ্ট হচ্ছে বা যতটা নার্ভ ক্ষতি হচ্ছে, সেটা কিন্তু ইরিভার্সেবল, তার মানে সেটাকে আর ফেরত পাওয়া যায় না। সেই জন্য গ্লকোমার ডায়াগনোসিস যত আগে হবে এবং সেটা যদি ঠিকমতো চিকিৎসা হবে, তাহলে দেখা গেছে যে এই দৃষ্টিশক্তিটা যে নষ্ট হচ্ছে সেটা আটকানো সম্ভব হয়, প্রতিরোধ করা সম্ভব। সেই জন্য গ্লকোমার ডায়াগনোসিসটা আগে হলে ওই দৃষ্টিশক্তি নষ্ট হওয়াটা সেটা হবে না, যদি চিকিৎসা ঠিক মতো হয় এবং ঠিক মতো ডায়াগনোসিস এবং চিকিৎসা হলে সেটা আটকানো যায়। এটা যে কোনো বয়সেই হতে পারে। এটা যে কোনো বয়সে হতে পারে। আরেকটা কারণে গ্লকোমা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে গ্লকোমা দু রকম গ্লকোমা হয়। একটা হচ্ছে ন্যারো অ্যাঙ্গেল গ্লকোমা, একটা ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা। অ্যাঙ্গেল হচ্ছে আমাদের চোখের যে মনিটা থাকে, মানে কর্নিয়া, এবং চোখের ভেতরে যে অংশটা কালার্ড আমরা দেখতে পাই, কারোর ব্রাউন, কারোর ব্ল্যাক, কারোর ব্লু, সেটা আইরিস। এই দুটোর মাঝখান দিয়ে একটা জায়গা যায় যেখান দিয়ে চোখের ভেতরে একটা জল তৈরি হয়, তাকে বলে অ্যাকুয়াস টিউমার। এই জলটা চোখের প্রেশার মেনটেন করে। তো এই জলটা ওই আইরিসের পেছনে তৈরি হয়ে আবার আইরিসের সামনে চলে এসে ওই অ্যাঙ্গেল দিয়ে চোখের বাইরে বেরোয়। এই অ্যাঙ্গেলটা যখন ন্যারো হয় তখন কি হয়, ভেতরে জলটা জমতে থাকে, ঠিক মতো বেরোতে পারে না, তার ফলে চোখের প্রেশারটা বাড়ে। তাই এই ন্যারো অ্যাঙ্গেল গ্লকোমাতে মাঝে মাঝে এই পেশেন্টের মাথা ব্যথা হয়, চোখ লাল হয়, চোখে ব্যথা হয়, আলোর চারদিকে রামধনুর মতো রং দেখা যায়। তো সেইগুলোর পেশেন্ট বুঝতে পারে এবং পেশেন্ট ডাক্তারবাবুর কাছে আসেন এবং উনি অ্যাঙ্গেলটা দেখে দরকার হলে তার চিকিৎসা দিলে পরে সেটা ঠিক হয়। কিন্তু ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা যেটা, যেখানে অ্যাঙ্গেলটা ঠিক আছে, জল ঠিক মতো বেরোচ্ছে কিন্তু ভেতরে জল তৈরি হচ্ছে বেশি, তো সেক্ষেত্রে চোখে কোনো রকম ব্যথা, জ্বালা, যন্ত্রণা, দেখার অসুবিধে প্রথম দিকে কিচ্ছু থাকে না। সেই জন্য পেশেন্ট যখন বুঝতে পারে যে আমার দৃষ্টি কমে যাচ্ছে, সে সময় অনেক দেরি হয়ে যায়। অলমোস্ট প্রায় 50-60%, 70% নার্ভ নষ্ট হয়ে গেলে তখন পেশেন্ট বুঝতে পারে যে আরে আমি তো কম দেখছি। তো সেই যে কতটা নার্ভ নষ্ট হয়ে গেল সেটা আর ফেরত দেওয়া যায় না। এই দুটো কারণে গ্লকোমা ভীষণ ইম্পর্টেন্ট। এটা প্রথমে ডায়াগনোসিস করলে দৃষ্টিশক্তির প্রতিরোধ যে নষ্ট হয়ে যায় সেটা আটকানো সম্ভব হয় এবং ঠিক সময় চিকিৎসা শুরু করলে অন্ধ হওয়ার সম্ভাবনাটা থাকে না। এইটাই হচ্ছে গ্লকোমার ভীষণ ইম্পর্টেন্ট এই কারণে। তাহলে চোখ যখনই দৃষ্টিশক্তি কমবে, আমরা যে ধরে নেব যে চক্ষু ছানির কারণে, তা কিন্তু নয়, তাই না? না, ছানি ছাড়াও দৃষ্টিশক্তি কমে যাওয়ার, আস্তে আস্তে কমে যাওয়ার অনেক কারণ আছে। বয়সজনিত অনেক সমস্যা হয় চোখের ভেতরে, বা অনেকের ডায়াবেটিসের জন্য, কারোর প্রেশারের জন্য চোখের ভেতরে রেটিনাতে অসুবিধা হতে পারে। গ্লকোমা তো একটা বড় কারণ আমরা বললামই, কিন্তু এর মধ্যে অনেকগুলো কারণ আছে যেগুলো খুব স্লোলি ভিশনটাকে এফেক্ট করে। খুব আস্তে আস্তে দৃষ্টিটা যেহেতু চলে যায়, অনেক সময় পেশেন্ট সেটাকে গুরুত্ব দেয় না, বা হয়তো অনেকে বুঝতে পারেন না যে আস্তে আস্তে ঝাপসা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা যেটা বলি যে এই সব রোগগুলোই যেমন ছানি বা গ্লকোমা, এগুলো 40 বছরের পর থেকে শুরু হয়। এবং আরেকটা জিনিস খেয়াল করুন, ওই 40-এ কিন্তু আমাদের সেই চালতে বা কাছে দেখার অসুবিধাটা হচ্ছে। তো সেই সময়
যদি একবার থরলি আইটা চেক আপ করে নেওয়া যায় 40 বছর বয়সে, তাহলে সেক্ষেত্রে ছানির সম্ভাবনা কতটা আছে ওই সেই মুহূর্তে বা গ্লকোমা হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা সেটা জানা যায়। প্লাস হচ্ছে যারা ডায়াবেটিসে ভুগছেন বা প্রেশারের জন্য ওষুধ খাচ্ছেন তাদেরও নিয়মিত ইন্টারভ্যালে চোখ চেক আপ করানো উচিত। তাহলে সেগুলো আগে অনেক ডায়াগনোসিস করলে তার চিকিৎসা করতে অনেক সুবিধে হয়। কারণ বেশ কিছু অসুখ আছে যেগুলোতে রেটিনা এমন একটা জিনিস চোখের ভেতরকার, যেটা একবার খারাপ হয়ে গেলে সেটা ঠিক করা খুব মুশকিল হয়। কিছু কিছু ক্ষেত্রে করা যায়, কিন্তু সব ক্ষেত্রে সম্ভব হয় না। তো সেই জন্য আমরা বলি যে 40 বছরে অবশ্যই একটা আই চেক আপ সবার করানো দরকার, এবং তারপর থেকে প্রত্যেক বছর একবার করে এটা করানো দরকার। দ্বিতীয় হচ্ছে, যে সমস্ত ব্যক্তির গ্লকোমা আছে তাদের ছেলে মেয়েদের মধ্যে বা তাদের ভাই বোনেদের মধ্যে, তাদের ব্লাড রিলেটেড যারা আছেন আর কি, তাদের ক্ষেত্রে গ্লকোমা হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। ডাক্তারবাবু, আমরা আমাদের আজকের আলোচনা আমাদের শ্রোতা বন্ধুদের নিশ্চয়ই ভীষণ কাজে লাগবে। আমরা অনেক কিছু জানতে পারলাম। আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়ে এসেছে। আবারও নিশ্চয়ই আমাদের সুস্থ থাকুন অনুষ্ঠানে আমাদের আলোচনার আসরে আপনাকে পাবো। এতক্ষণ আমরা কথা বলছিলাম মুর্শিদাবাদ মেডিকেল কলেজের চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর অংশুমান দাসের সঙ্গে ছিলাম আমি সুমনা মণ্ডল। অনুষ্ঠানটি সম্পাদনা করলেন উজ্জ্বল বন্ধু, প্রযোজনা আকাশবাণী মুর্শিদাবাদ।